জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ দেয়া হয়। এর আগে বেলা 11টার দিকে ট্রাইব্যুনালে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শেখ হাসিনা ভারতে আছেন। তাকে ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে সরকার চেষ্টা করছে বলে ট্রাইব্যুনালে জানান প্রসিকিউশন। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজকের দিনটি ফ্যাসিস্টদের জন্য বড় শিক্ষার। হত্যা, নির্যাতন, নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। অপরাধ যেই করুক না কেন বিচারের আওতায় আসতে হবেই। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ 46 জনের বিরুদ্ধে 1 মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, আজ তো নিঃসন্দেহে একটি অন্যরকম পরিবেশ আদালত প্রাঙ্গণে, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। সেখানে তো বিশেষ যেই আসামিরা রয়েছেন, হেভিওয়েট আসামিরা রয়েছেন, তাদেরকেও হাজির করা হয়েছে। সর্বশেষ আইনজীবীদের সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে আপনার? কিছুক্ষণ আগে এখানে শুনানি কার্যক্রম শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আদেশও দেওয়া হয়েছে। দুটো আদেশ আসছে। একটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী জুলাই এবং আগস্ট গণহত্যার দায়ে অভিযুক্ত, তাকে তার তদন্ত কাজ আগামী 17 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি তার বিষয়ে ট্রাইব্যুনাল জানতে চেয়েছে যে তাকে গ্রেপ্তার বা দেশে ফিরে কোথায় আছেন তার সর্বশেষ অবস্থান জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বাইরে এখন যেটি 13 যে আসামি রয়েছেন তাদের স্বজন যারা রয়েছেন তারা এখানে তাদের সাথে দেখা করছেন। সকাল থেকেই আমার সাথে এই বিষয়ে আমাদের আদালত প্রতিবেদক, যিনি জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল বাশার, তিনি আজ লাশের পক্ষে ছিলেন, শুনানিতে অবস্থান ছিলেন, এবং তার কাছে আমরা জানতে চাবো যে আপনি খুঁটিনাটি বিষয় আসলে কি হলো। আমরা যতটুকু জেনেছি সেখানে আসামি পক্ষের আইনজীবীদের দাঁড়ানোর বিষয়ে একটি আপত্তি দেওয়া হয়েছিল প্রসিকিউশন বিভাগ থেকে। বাশার, আসামিদের যারা আইনজীবী ছিলেন, আপনি সকাল থেকে এখানে প্রায় 2 ঘন্টার মতো শুনানি শুনেছেন, আসামিদের যারা আইনজীবী ছিলেন তাদের বিষয়ে আপত্তি দিয়েছে প্রসিকিউশন বিভাগ। বিষয়টাকে একটু খোলাসা করবেন, কেন আপত্তি দিল? দেখুন আলম, এখানে আপত্তি বলতে বিষয়টি হচ্ছে 5 জন আসামির পক্ষে আমি যদি নাম বলি, সালমান এফ রহমান, আনিসুল হক, তৌফিক ইলাহি চৌধুরী, ফারুক খান এবং জুনায়েদ আহমেদ পলক, এনাদের পক্ষে আইনজীবী হিসেবে নিয়ম হচ্ছে ওকালতনামা দিয়ে আনুষ্ঠানিকভাবে এখানে আইনজীবী হিসেবে এই মামলা যে তিনি লড়বেন সেটা অন্তর্ভুক্ত হতে হয়। তো এই 5 জনের ব্যাপারে যিনি আইনজীবী হিসেবে এসেছিলেন তিনি এই 5 জনকে রিপ্রেজেন্ট করতে চান। তিনি এহসানুল হক সমাজে অত্যন্ত পরিচিত আইনজীবী, জানেন। কিন্তু তিনি যখন এই মামলা নিয়ে যখন আদালতের সামনে তার নিজেকে সাবমিট করেন, তখন রাষ্ট্রপক্ষের যিনি প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি যেটি বলেন যে আপনি জানেন যে এহসানুল হক সমাজিকে এর আগে পিপির দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তী তিনি পদত্যাগ করেন। কিন্তু যেটি আদালতকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এহসানুল হক সমাজিকে এই ট্রাইব্যুনালের বা সরকারের অন্য কোনো জায়গায় তাকে খুব শীঘ্রই নতুন একটি দায়িত্ব দেওয়া হচ্ছে, এমন খবর চিফ প্রসিকিউটরের কাছে আছে। রাষ্ট্র সরকারের কাছ থেকে এমন তথ্য তিনি নিশ্চিত হয়েছেন। তো সেই ক্ষেত্রে তিনি সামনে যেহেতু তাকে সরকারি একটি দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তিনি আবার যদি আসামিদের আইনজীবী হিসেবে রিপ্রেজেন্ট করেন এখানে বা আসামিদের আইনজীবী হিসেবে এখানে অন্তর্ভুক্ত হন, সেটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তিনি আদালতকে জানান এবং আদালত তখন সেই সাবমিশনটি গ্রহণ করেন, এবং তার পরবর্তীতে সে সময় এহসানুল হক সমাজি তিনি বলেন যে ঠিক আছে, তাহলে তিনি আর আসামিদের পক্ষে সেখানে আইনজীবী হিসেবে লড়ছেন না। তিনি আরেকজনের নাম বলেন আজিজুর রহমান দুলু, যিনি কিছুক্ষণ আগে এখানে একটি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন এই বিষয়টি। সুতরাং আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী হিসেবে আজিজুর রহমান দুলু তিনি রয়েছেন, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গেছে। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী জুলাই আগস্টের গণহত্যার দায়ে যিনি অভিযুক্ত, তার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আসলে আদালত কি বলেছে, প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে কি বলা হয়েছে, আর তার সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন, এবং তার তদন্ত কাজের জন্য আমি যতটুকু শুনেছি যে 17 ডিসেম্বর পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছেন। এটা কি প্রসিকিউশন বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে নাকি তদন্ত সংস্থাও আলাদা আলাদা আবেদন জানিয়েছে? দেখুন, আজকে মূলত দুটি মামলার বিষয় আজকে আদালতে উঠেছে। একটি হচ্ছে শেখ হাসিনা, শুধু শেখ হাসিনা কেন্দ্রিক একটি, এবং আরেকটি হচ্ছে আপনার যে ওবায়দুল কাদের সহ যে 45 জনের বিরুদ্ধে। আপনি জানেন যে গত 17 অক্টোবর মোট
46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তো আজকে শুধু শেখ হাসিনার ক্ষেত্রে যখন প্রথম মামলাটি ওঠে তখন প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় যে এই মামলায় তারা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, কিছুটা তারা তদন্তের অগ্রগতি হয়েছে এবং তার খানিকটা তারা পড়েও শোনান সেই প্রতিবেদন, এবং সেই প্রতিবেদনে অনেকগুলো বিষয় এসছে। তখন আদালত বলেছেন যে শেখ হাসিনার গ্রেপ্তারের, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা, তার গ্রেপ্তারের বিষয় কি করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে তখন জানানো হয় যে আপনি জানেন যে এরই মধ্যে আইজিপিকে রেড নোটিশ, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য তাকে তারা উদ্যোগ নিয়েছে, চিঠি দিয়েছে। এটি তারা তুলে ধরেন। একই সাথে ভারতের সাথে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, সেই ব্যাপারে সরকার উদ্যোগ নিচ্ছে। সেই কথাগুলো চিফ প্রসিকিউটর তিনি আদালতকে জানান। তখন আদালত যেটি বলেছেন যে, এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আজকে কিন্তু এই আসামিদের আদালতে উপস্থাপন করার সাথে সাথে একই সাথে যেই তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করার কথা, তখন আদালত সেটি জানতে চেয়েছেন যে তদন্ত প্রতিবেদনের কি হলো। তো চিফ প্রসিকিউটর বলেছেন যে তদন্ত প্রতিবেদন এখনো শেষ হয়নি। তখন আদালত একসাথে দুটি অর্ডার দিয়েছেন। একটি হচ্ছে যে শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কতদূর সেই বিষয়টি জানাতে হবে বা তাকে ফিরিয়ে আনার, এবং একই সাথে ওই যে তদন্ত প্রতিবেদন যেটি সেটির অগ্রগতি রিপোর্ট দুটোকে একসাথে 17 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 1 মাস পরে সেটি দাখিল করতে বলেছেন। এটি হচ্ছে শেখ হাসিনার বিষয়ের কথা। অর্থাৎ শেখ হাসিনার বিষয়ে আদালত আলাদা করে জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজকে কিন্তু সেটি নিশ্চিত করা হয়েছে যে তিনি ভারতে আছেন, সরকার চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনার। বাসার 9 মন্ত্রী সহ 13 জনকে এখানে হাজির করা হয়েছে। আজকে তাদের 27 অক্টোবর আপনি যেমনটা বললেন যে ট্রাইব্যুনালের নেতৃত্বাধীন যে গোলাম মর্তুজা তার নেতৃত্বে আদেশ দিয়েছিল আজকে আদালতে হাজির করার। তো সেক্ষেত্রে স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ আদালত কি বলেছে, সুযোগ দিচ্ছে কিনা, পাশাপাশি তাদের পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল? দেখুন, একটু যদি বলি, আজকে যাদেরকে আনা হয়েছে এক কথায় হেভিওয়েট ব্যক্তি এরা সবাই। আপনি একটু এখান থেকে মাস তিনেক আগের কথা চিন্তা করেন, এরা কারা ছিলেন। আপনি আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদার, মানে সবাই বাঘা বাঘা নেতা কিন্তু ছিলেন তারা। তো আজকে তাদেরকে আমরা যখন প্রথমে দেখেছি, যেহেতু আমাদের মিডিয়ার সর্বোচ্চ পারমিশন ছিল মূল যে প্রসিকিউশনের যেই গেটটি দিয়ে তারা ঢোকেন সেই টিন শেডের আদালতের যে গারদখানা ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ গারদখানার ভেতরে কিন্তু বাইরে থেকে আমরা দেখতে পাই না। আমি যখন গেলাম আমি খুব ভালো করে খেয়াল করছিলাম যে তারা সবাই কিন্তু বিষণ্ণ, এবং প্রত্যেকে এই নেতারা প্রত্যেকে যার যার মতো করে একা একা বসে আছেন, কেউ কথা বলছেন না। আমি বেশ অনেকক্ষণ ধরে গারদখানার সামনে থেকে দেখছিলাম এক একজন এক এক দিকে বসে আছেন। একই সাথে আমরা যখন আদালতের মধ্যে যখন নেওয়া হয় তখন 2 সারিতে বসা ছিলেন। প্রথম সারিতেই ছিল একেবারে তৌফিক এলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, আনিসুল হক, এরা ছিলেন প্রথম দিকে, এবং পেছনের সারিতে ছিলেন জি জাহিদুল বাশা যেমনটা বলছিলেন যে আদালতে যারা আজকে হাজির করা হয়েছে আসামিরা তারা আসলে অনেকটাই বিষণ্ণ ছিলেন, এরকম কথাই তিনি বলছেন। এই মুহূর্তে আদালতের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যারা স্বজন রয়েছেন কমপক্ষে একজন এবং তাদের আইনজীবী তারা দেখা করতে পারবেন। শুনানি শেষ হয়েছে কিছুক্ষণ আগে, গণমাধ্যমে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আসামিপক্ষের আইনজীবীরাও গণমাধ্যমে কথা বলেছেন। এর বাইরে এখন স্বজন যারা আসছেন, অর্থাৎ 13 জনকে যে হাজির করা হয়েছে তাদের স্বজনরা যারা আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ।